এরপর আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে সাময়িক বায়ু নিয়ে। সাময়িক বায়ু মানে নির্দিষ্ট সময়ে যে বায়ু বয় তাকে বলে সাময়িক বায়ু। দিনের বেলায় হতে পারে, ভোরবেলায় হতে পারে, তারপরে তোমার গ্রীষ্মকালে হতে পারে, শীতকালে হতে পারে, এরকম সময় বিশেষে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে। কিছুই নয়, সিম্পল। এই সাময়িক বায়ু আমরা যেটা বলছিলাম সময় বিশেষে বয়, তাহলে সাময়িক বায়ু আমরা একটা কাজ করি, এর প্রকারগুলো একবার লিখে নিই। একটা স্থলবায়ু টেবিলে আমার আছে, তবু আরেকবার লিখছি। একটা হচ্ছে সমুদ্র বায়ু, একটা হচ্ছে সাময়িক বায়ু, একটা হচ্ছে মৌসুমী বায়ু, আর চারে হচ্ছে নিকাশি বায়ু। এই চারটা ভাগ নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে। স্থলবায়ু মানে স্থল থেকে জলের দিকে যায়, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়। সমুদ্র বায়ু মানে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায়। মৌসুমী বায়ু মানে ঋতুভিত্তিক প্রবাহিত হয়। নিকাশি বায়ু মানে এটা একটু অন্য টাইপের, এটা আমি বলবো, এটা একটু বলছি, আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। নিকাশি মানে ড্রেনেজ সিস্টেম আর কি, ঢাল বরাবর প্রবাহিত হয়, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, ড্রেনেজ বলে না, ঢাল বরাবর গলিতে ঘরের ধারে 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 বয়ে যায়, এরকম পর্বতের ঢালে 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 বয়ে যায়, এরকম কিছুটা ব্যাপার আছে। উঠবে নামবে, এরকম ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো। নিকাশি, ওই জন্য নিকাশি বায়ু বলা হয়। হ্যাঁ, যাই হোক, সেটা আমি পরে বলছি। এখন আপাতত স্থলবায়ু নিয়ে আমি একটা কথা বলি তোমাদেরকে। স্থলবায়ু নিয়ে একটা জিনিস দেখো, দেখো আমি একটা ছবিদের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করেছি, এটা ভালো জিনিস। সেটা কি লিখেছি, দেখো আকাশে তারা এঁকেছি, মানে এটা অবশ্যই রাত্রিবেলা হবে। আর জলভাগে দেখো এলপি লেখা আছে, লো প্রেসার। আর স্থলভাগে দেখো এইচপি মানে হাই প্রেসার। অর্থাৎ স্থলভাগটা বিশাল ঠান্ডা হয়ে গেছে, জলভাগ তখনও ঠান্ডা হয়নি। মানে একটা বলার আছে এখানে যে যে উপাদান যত তাড়াতাড়ি উত্তপ্ত হয় সে তত তাড়াতাড়ি শীতল হয়ে যায়। যেমন দিনের সূর্য কিরণের ফলে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে যায় বলে দ্রুত শীতল হয়ে যায়, রাত্রিবেলায় ঠান্ডা হয়ে যায়। কিন্তু জলভাগ সারাদিন ধরে উত্তপ্ত হয়, তার জন্যে অনেক গভীর রাত ভোরবেলা পর্যন্ত তাপ বিকিরণ হতেই থাকে। অর্থাৎ স্থলভাগ যখন ঠান্ডাহীন তখন জলভাগ কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা হচ্ছে না। তাহলে জলভাগে অপেক্ষাকৃত নিম্নচাপ থাকবে না থাকবে না? নিশ্চয়ই থাকবে। আর স্থলভাগে তখন বিশাল ঠান্ডা হয়ে গেছে মানে উচ্চচাপ, তাহলে সেই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস কিন্তু যাচ্ছে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। এই দেখো যাবে, এই বাতাস তো সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, এটা শেখানো আছে, আমার কোনো কথা নাই। এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস কিন্তু যাচ্ছে, তার নাম হয়ে গেল স্থলবায়ু। তুমি বলো তো, স্থল থেকে জলের দিকে তো যাচ্ছে, এর প্রভাব বেশি দূর যাবে? মানে এখানে কি নিম্নচাপটা বিশাল নিম্নচাপ? বিশাল তো নয়, অপেক্ষাকৃত, তাহলে এর প্রভাব বেশি দূর যাবে না। আর এই স্থল থেকে জলের দিকে যাচ্ছে মানে বাতাসে জলীয় বাষ্প আছে কি? নাই। তাহলে বৃষ্টি হওয়ার কেস রয়েছে কি? না। তাহলে তাও নাই, বেশি দূর যাবেও নাই, প্রভাব নাই বেশি, জলীয় বাষ্প নাই, বৃষ্টিও হচ্ছে না, শুষ্ক প্রকৃতির বায়ু, বিস্তার বিস্তৃতি কম বললে যেগুলো, গতিবেগ বেশি থাকবে না কম থাকবে? কি মনে হয়? যদি চাপ ঢালটা মানে এখানে যদি বিশাল নিম্নচাপ হতো তাহলে কিন্তু গতিবেগটা বাড়তো, কারণ বিশাল উচ্চচাপ, দেখবে বিশাল উচ্চচাপ।
আর এটা করছি, কমছে কমছে, বিশাল নিম্নচাপ, বিশাল নিম্নচাপ, নিম্নচাপ, বিশাল নিম্নচাপ। এই দেখো, মানে এটা বিশাল উচ্চচাপ আর এটা বিশাল নিম্নচাপ, মানে চাপ ঢালা পাবো, মানে কত স্পিডে যাবে, বিশাল উচ্চচাপ নিম্নচাপ। এটা ঢালটা স্পিডটা বুঝো, বুঝতে পারলে? তাহলে এখানে বিশাল উচ্চচাপ কিন্তু নিম্নচাপ তো বিশাল নয়, তাহলে বেগে বইবে না ধীরে ধীরে? ধীরে ধীরে বইবে। শুষ্ক না আর্দ্র? শুষ্ক। বিস্তৃতি বেশি না কম? কম। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে না সমুদ্র থেকে স্থলভাগের দিকে? না সমুদ্র থেকে স্থলভাগের দিকে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। দিনের বেলায় বয় না ভোর বেলায় বয়? না ভোর বেলায় বয়। তাহলে স্থলবায়ু সম্পর্কে বুঝলে, এটা বুঝে গেলে। আমি এটা মুছে এবারে আমি সমুদ্র বায়ু। দিনের বেলা সূর্য আছে, স্থলভাগ তো বিশাল গরম হয়ে গেছে, জলভাগ তো অতটা গরম হতে পারে না। তাহলে জলে আছে হাই প্রেশার, স্থলে আছে লো প্রেশার, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস আসবে তো। কখন আসবে? দিনের বেলায় আসবে। অনেকটা দূর যাবে, বিস্তৃতি বেশি থাকবে না কম থাকবে? স্থলভাগ বিশাল এলাকা জুড়ে গরম হয়ে আছে তো, তো দিকে ঝেড়ে এখানে ঠান্ডা বাতাস ঝেড়ে যত দূর পারবে ভিতর দিকে ঢুকবে, গোটা স্থলভাগটাই তো গরম। তাহলে অনেকটা দূর বিস্তৃত বটে না নয়? বটে বই। তাহলে সমুদ্র বায়ু অনেকটা দূর পর্যন্ত ভিতরে প্রবেশ করে, স্থলভাগের অনেকটা অভ্যন্তরে প্রবেশ করে। একটা জেনে রাখো, ডাটা বলছি তথ্য, 150 কিলোমিটার উপকূল থেকে স্থলভাগের দিকে ভেতরের দিকে 150 কিলোমিটার প্রভাব বিস্তার করে সমুদ্র বায়ু। কখন বয়ে? দিনের বেলায়। আর্দ্রতা থাকে না থাকে না? থাকে। বিস্তৃতি বেশি না কম? বেশি। বৃষ্টি হয় না হয় না? হয়। সমুদ্র থেকে স্থলভাগের দিকে না স্থলভাগ থেকে সমুদ্রের দিকে? সমুদ্র থেকে স্থলভাগের দিকে। বুঝতে পারলাম? আর এই গতিবেগটা বাড়ে অপরাহ্নে বলে, মানে ভূগোলে বই এখন পড়বে না, দেখে লেখা আছে অপরাহ্নে এর গতিবেগ বাড়ে। অপরাহ্ন মানে বিকাল, মানে অপরাহ্ন মানে আমরা বলি বিকাল, বাংলা ডিকশনারিতে বিকাল, কিন্তু ভূগোলে অপরাহ্ন মানে কখন জানো? মধ্যাহ্নের পরে, মানে দুপুর 12টার পরে, 2টার পর থেকে, যখন তাপ বিকিরণ হয়। দুপুর 2টায় দিনের সর্বোচ্চ উষ্ণতা বিরাজ করে, জানো? দুপুর 2টা সর্বোচ্চ উষ্ণতা বিরাজ করে, তা সেই সময় তারপর থেকে তাপ বিকিরণ শুরু হয়। তা সর্বোচ্চ উষ্ণতা দুপুর 2টা, সেই দুপুর 2টার টাইমটা অপরাহ্ন টাইম, মধ্যাহ্ন তো নয়, অপরাহ্ন। আর সেই সময় উত্তপ্ত, গোটায় উত্তপ্ত হয়ে যাচ্ছে, তার জন্যে নিম্নচাপ বেশি গভীর হয়ে যাচ্ছে, তখন সমুদ্রবায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হতে শুরু করছে। তার জন্যই বলছি অপরাহ্নে সমুদ্রবায়ুর গতিবেগ বেশি হয়, আর ভোরবেলায় স্থলবায়ুর গতিবেগ বেশি হয়। আমার মনে হয় তোমরা স্থলবায়ু সমুদ্রবায়ু যেমন শিখলে, তার সাথে সাথে স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্যটাও শিখে গেলে মনে হচ্ছে। ভুল বলছি কিছু? নিশ্চয়ই না, শিখে গেলে তাহলে এটাও আলোচনা হয়ে গেল। এরপরে আমরা আসবো মৌসুমী বায়ু।
ভারতের ছবি রেখেছি, লকডাউনে ঘরে বসে আছো, প্র্যাকটিস করে দেখবে, যদি এরকম অনেকটা হয় তাহলে ভালো লাগবে। সময় পাবে, অনেক সময় পাচ্ছ তো, তার জন্যই বলছি। তো এটা হচ্ছে আরব সাগর। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। একুশে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, আর কর্কটক্রান্তি রেখাটা আছে এখানে। এটা 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়। তাহলে তার আগে সূর্যটা এইদিকে ছিল, এখন এইদিকে ছিল, তাহলে এখানে গরমটা বেশি হবে আগে, তাহলে নিম্নচাপ বেশি হবে এখানে আগে, ফার্স্টে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের আকর্ষণে আরব সাগরীয় বঙ্গোপসাগরীয় শাখায় ভাগ হয়ে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করে মৌসুমী বায়ু রূপে ভারতবর্ষে প্রবেশ করে। আরব সাগরের শাখা ও বঙ্গোপসাগরের শাখায় ভাগ হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবেশ করছে। আর আমি একটা কথা বললাম, দক্ষিণ পূর্ব আয়নবায়ুটা মৌসুমী বায়ুতে পরিণত হয়। দেখবে কেমন করে বুঝাবো একটা জিনিস। এটা যদি নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়, এটা আর এটা হচ্ছে মকরে উচ্চচাপ বলা হয়, মকরে উচ্চচাপ বলা। তাহলে দক্ষিণ পূর্ব মানে এটা এই ডাইরেকশন, এটা দক্ষিণ পূর্ব আয়নবায়ু। এই দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন ভারতে প্রচুর নিম্নচাপ হয়ে গেছে, তখন এই নিরক্ষরেখাকে অতিক্রম করছে। এরকম করলো নিরক্ষরেখাকে অতিক্রম করার সাথে সাথে ডান দিকে বাঘবে, তো উত্তর গোলার্ধে প্রবেশ করছে। ডান দিকে বাঘলে এমনি বেরিয়ে এই ডাইরেকশনটা দক্ষিণ পশ্চিম। দেখো এটার সঙ্গে এটা মিল, দেখো এটা আর এটা মিল। দেখো দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখাকে অতিক্রম করে যখন ভারতে প্রবেশ করে, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হয়ে যায় এবং দুটো শাখায় বিভক্ত হয়ে ভারতবর্ষে প্রবেশ করে, একটা আরব সাগরের শাখা, একটা বঙ্গোপসাগরের শাখা। এবং ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটে, এরকম জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়, এরকম প্রচুর বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাত হয় প্রচুর, এরকম করে বৃষ্টিপাত আস্তে 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 গোটায় ছড়িয়ে পড়ে বৃষ্টিপাত। আর এই মৌসুমী বায়ুর আগমনে জেট বায়ু বলে একটা বায়ু আছে, সেটা আমি পরে বুঝিয়ে দেবো আরও। জেট বায়ুটা অবদান আছে। জেট বায়ু মানে ক্রান্তীয় পূবালি জেট গ্রীষ্মকালে ভারতবর্ষে প্রবাহিত হয়। যখন চাপ বলয়গুলো উত্তর দিকে সরে আসে, গ্রীষ্মকালে উত্তরায়ণ হয়, তো তখন ক্রান্তীয় পূবালি জেট ভারতবর্ষে প্রবাহিত হয়। আর ক্রান্তীয় পূবালি জেট মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আর এটা উষ্ণধর্মী বায়ুপুঞ্জ, তো তাহলে বাতাসে এইখানে নিম্নচাপটা, ভারতবর্ষের নিম্নচাপটা আরও বেশি নিম্নচাপ করে দেয়, মানে গভীর করে দেয়। তখন তার আকর্ষণে ওই মৌসুমী বায়ু তখন প্রবেশ করতে শুরু করে ক্রান্তীয় পূবালি জেটের আকর্ষণে। ক্রান্তীয় পূবালি জেট নিম্নচাপ করছে, সেই নিম্নচাপ আকর্ষণে মৌসুমী বায়ু ঢুকছে। এবার ক্রান্তীয় পূবালি জেট যত বিস্তার লাভ করছে, কারণ এ তো যত উষ্ণ উপর দিকে সূর্যটা উঠছে, তত তো বিস্তার লাভ করছে ক্রান্তীয় পূবালি জেটটা। আর তখন শীত, তার আগে বইতো কে জানো ভারতবর্ষে উপক্রান্তীয় পশ্চিমী জেট, সে তখন উপর দিকে সরে পালাবে। আর ক্রান্তীয় পূবালি জেট যত ভারতবর্ষে এদিক ওদিক সরে সরে যাবে, তত নিম্নচাপটা চারদিকে ঘনীভূত হবে এবং মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করবে আস্তে 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 আস্তে। তার জন্য মৌসুমী বায়ু দেখবে সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সব জায়গাতে একসাথে বৃষ্টি ঘটায় না। আগে কেরালাতে আসে, তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এগুলোতে। আগে কেরালাতে আসে, কেরালার পরে খবর নেবে এরকম জায়গায় বৃষ্টি হয়, এটা বঙ্গোপসাগর শাখা থেকে হচ্ছে, এটা আরব সাগর শাখা থেকে হচ্ছে। তারপর আস্তে আস্তে ছড়ায়, মানে জেট পূবালি জেট যত বিস্তার লাভ করে এদিক ওদিক, আর পশ্চিমী জেট যখন গোটায় সরে পালাবে, তখন পূবালি জেটের আকর্ষণে এইটা আস্তে 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 ভারতবর্ষে গোটায় ঢুকবে এবং গোটায় বৃষ্টিপাত ঘটাবে। তাই মৌসুমী বায়ুকে প্রভাবিত করে জেট বায়ু। তাই আমরা প্রশ্ন হবে, দেখবে আলোচনা করবো যে মৌসুমী বায়ুর প্রশ্ন পরে আলোচনা করবো যে মৌসুমী জেট বায়ুর উপর মৌসুমী জেট বায়ু কীভাবে মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করে, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক কী, এটা একটা প্রশ্ন হতে পারে মানে হয় ভালো, বিরাট প্রশ্ন। এটা মানে পড়ে গেছিলো নাকি আমি খেয়াল করবো, ভুলে গেছি। কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবো, আমি আলোচনা করবো। পড়ুক না পড়ুক সব আলোচনা করবো, কারণ পড়লেই তো শিখবো না এমন তো নয়, শিখতে তো সব হবে। পরীক্ষায় পড়েছে না কী পড়েছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারলাম কথাটা। তো মৌসুমী বায়ু ঢুকলো ভারতবর্ষে, বৃষ্টি ঘটালো। এদিকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, সমুদ্র থেকে ঢুকছে স্থলভাগের দিকে, মানে কোন বায়ুর মতন
সমুদ্র বায়ুর মতো। কিন্তু সমুদ্র বায়ু তো ছোটোখাটো একটু সামান্য জায়গা, এই তো সমুদ্রে এই বায়ু আসছে ছোটোখাটো। আর এটা দেখো গোটা আরব সাগর থেকে বঙ্গোপসাগর থেকে হয়ে ভারতবর্ষে ঢুকছে, মানে বিস্তৃতিটা বেশি না কম? অনেক বেশি। তার জন্য মৌসুমী বায়ুকে বলা হয় স্থলবায়ু সমুদ্র বায়ুর বৃহত্তর সংস্করণ। মানে সমুদ্র বায়ু যেমন ছোটোখাটো অঞ্চল জুড়েই হচ্ছে, সমুদ্রের মধ্যে সমুদ্রের স্থলভাগ, সমুদ্রের স্থলভাগ, সমুদ্রের স্থলভাগ, সমুদ্র থেকে স্থলভাগ, সমুদ্র থেকে স্থলভাগ, এই ছোটোখাটো। কিন্তু এটা এটা সমুদ্রের স্থলভাগ বটে, কিন্তু বড় অঞ্চল জুড়ে হয়। তার জন্য সমুদ্র বায়ুর বৃহত্তর সংস্করণ। আবার যখন ফিরবে তখন সেটা আবার স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ, দেখবে ফিরাটা দেখাচ্ছে। শীতকাল বায়ুর চাপ বলে এগুলো নিচ দিকে নেমে যাচ্ছে, সূর্য চলে গেছে দক্ষিণ দিকে, তাহলে এই সাগরীয় অঞ্চলে তখন নিম্নচাপ বিরাজ করছে। তখন এইখানে যদি নিম্নচাপ থাকে, উচ্চচাপ তো এইদিকে আছে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস আসতে শুরু করবে, অর্থাৎ সেই উপক্রান্তীয় পশ্চিমী জেট যে সরে গেল সে ভারতবর্ষে আসবে ঠান্ডা বাতাস, আর সে যত আসবে তত এই পূবালি জেট সরে সরে পালাবে, আর ও তখন ভারতবর্ষে এসে আসবে। আর ওর সাথে সাথে ওই দিক থেকে যে বায়ু চলে গিয়েছিল মৌসুমী বায়ুটা, সে ওই দিক থেকে ফিরতে শুরু করবে, উপর দিক থেকে ফিরতে শুরু করছে। বুঝতে পারছো? ফিরতে শুরু করছে উপর দিক থেকে। এটা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। শীতকালে প্রত্যাগমন হয়। শীতকালে প্রত্যাগমন হয় কেন না, শীতকালে নিম্নচাপটা বিরাজ করে কোথায়? দক্ষিণ গোলার্ধে। কেন? দক্ষিণ গোলার্ধে সূর্য চলে গেছে, দক্ষিণায়ন হয়েছে, চাপ বলয়গুলো নেমে এসেছে, সূর্য চলে গেছে দক্ষিণ দিকে, সূর্যরশ্মির তাপীয় ফল দক্ষিণ দিকে বেশি, জলভাগে বেশি, ভারত মহাসাগরে বেশি। তখন এই উচ্চচাপ অঞ্চল থেকে সেই নিম্নচাপ অঞ্চলের দিকে মুখ করে বাতাস বইতে শুরু করবে, এবং তার ডাইরেকশনটা যেহেতু এই ডাইরেকশন, সেই ডাইরেকশনটা মিলছে কোন দিকে? দেখো এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, মানে এই ডাইরেকশন আসছে উত্তর পূর্ব, ফিরে আসছে মানে উত্তর পূর্ব দিক থেকে ফিরে আসে। তাহলে মৌসুমী বায়ু কোন দিক থেকে ফিরে আসে? উত্তর পূর্ব দিক থেকে। যখন মৌসুমী বায়ু প্রবেশ করে কোন দিক থেকে? দক্ষিণ পশ্চিম দিক থেকে। কোন নিয়ত বায়ু থেকে মৌসুমী বায়ু সৃষ্টি? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু থেকে আয়ন বায়ু থেকে মৌসুমী বায়ুর সৃষ্টি। মৌসুমী বায়ুকে আর কোন বায়ু নিয়ন্ত্রণ করে না? জেড বায়ু। ভারতবর্ষে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে তখন ভারতবর্ষে কোন জেট বয়? পূবালি জেট। ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু যখন সরে যায়, অর্থাৎ শীতকালে যখন মৌসুমী বায়ুর প্রত্যাগমন হয়, তখন কোন জেট বয় ভারতবর্ষে? না উপক্রান্তীয় পশ্চিমী জেট। পূবালি জেট কোন দিকে যায়? তখন নিচ দিকে পালায়। তার জেট বায়ু একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে মৌসুমী বায়ুর উপর, সেটা করুক, পরে আরও আলোচনা হবে ওটা। কিন্তু এখন আমার দেখার দরকার যে আগমনকারী মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু। যখন প্রত্যাগমন করছে সেই বাতাস ঠান্ডা, আর যে আগমন করছে সেই বাতাস অপেক্ষাকৃত উষ্ণ। যখন প্রত্যাগমন হচ্ছে তাতে জলীয় বাষ্প নাই, যখন আগমন হচ্ছে তাতে জলীয় বাষ্প আছে। যখন প্রত্যাগমন হচ্ছে তখন বৃষ্টি ঘটাচ্ছে না, ঘটাচ্ছে সামান্য ঘটাচ্ছে কেরালা, কর্ণাটকের উপকূলে, কর্ণাটক বলছি, তামিলনাড়ুর উপকূলে, করমণ্ডল উপকূলে ঘটাচ্ছে, সেটা পরে বলে দেবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটাচ্ছে না। আর যখন আগমন হচ্ছে তখন কিন্তু ব্যাপক অঞ্চল ব্যাপক বৃষ্টি ঘটাচ্ছে। আর যখন আগমন হচ্ছে তখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা শৈলক্ষেপ জনিত বৃষ্টিপাত, আর যখন প্রত্যাগমন হচ্ছে তখন যে বৃষ্টিটা হয় না তখন ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। আগমন যখন হচ্ছে তখন হচ্ছে গ্রীষ্মকাল, জুন জুলাই মাস, যখন প্রত্যাগমন হচ্ছে তখন হচ্ছে শীতকাল, নভেম্বর ডিসেম্বর মাস। তো তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আগমনকারী মৌসুমী বায়ুর সাথে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর পার্থক্য লেখো, আশা করি পারবে। আমি বারবার বলছি টেক্সট পড়তে হবে, আর কোনো লাইনে কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলতে হবে, আমি এমনি করে ভিডিও করে আমাকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আমার এই ভিডিওটা বারবার চালিয়ে বোঝার চেষ্টা করবে, আমি অনেক কষ্ট করে ভালো করে বলছি যাতে তোমাদের দ্বিতীয়বার আমাকে এটা নিয়ে বুঝতে না হয়, তোমরা যেন সবাই বুঝতে পেরে যাও। তার জন্য এতবার এত কথা বলছি আমি। তাহলে আগমন মৌসুমী বায়ুর আগমন হয় বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে। যখন আগমন হয় তখন জলীয় বাষ্প নিয়ে ঢুকছে, শৈলক্ষেপ বৃষ্টি ঘটে, কারণ এখানে পশ্চিমঘাট পর্বত আছে না, তো এখানে পশ্চিমঘাট পর্বত আছে, এখানে বাধা পায়, এখানে মেঘালয় গারো খাসিয়া জয়ন্তীয়া পাহাড় আছে, এখানে বাধা পায়, যে বৃষ্টিটা শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। আর যখন প্রত্যাগমন হয় তখন ঘূর্ণবাজনিত হয়। এটা তোমরা বুঝতে পারছো না কেন ঘূর্ণবাজনিত হয়, আমি জানি এই প্রশ্নটা আমি বুঝতে পারছি, তোমরা এটা বুঝতে পারছো না যে প্রত্যাবর্তনকালে ঘূর্ণবাজনিত বৃষ্টি হয় কেন। এটা আমি আলাদা পরে বুঝাবো, ছেড়ে দিচ্ছি এখন, মানে আলাদা আলাদা প্রশ্ন লিস্ট করবো একটা, যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন সেটি বুঝাবো, যখন তখন বুঝাবো। আশ্বিনের ঝড় কী এটা মনে হয় একবার বুঝালে ভালো হতো,
ওটা সেই ভারতের জলবায়ুতে আছে, তখন তো বোঝানো হয় না, তো তখন দরকার হলে আমি এটা বুঝাবো, তখন দেখবে বুঝিয়ে যাবে। যাই হোক, এখন আপাতত জেনে রাখো, যখন প্রত্যাগমন হয় তখন ঘূর্ণবাজ হতো, মানে ঘূর্ণবাজ নাকি শীতল শুষ্ক, এটা বলে রাখি, একটু কথা বলে রাখি, তবু ভালো লাগবে। শীতল শুষ্ক বায়ু আসছে, আর যখন শীতল শুষ্ক বায়ু ফিরে আসছে কিন্তু, আর সেই সময় যখন ফিরে আসে নভেম্বর ডিসেম্বর মাস ফিরে আসছে, আর তখন ফিরে আসতে আসতে তখন তোমার কি হয় জানো, তোমার মানে প্রত্যাগমনটা শুরু হয়েছে অক্টোবর মাস থেকে। অক্টোবর মাস ধরো শীতকাল, মনে করো ঠান্ডা লাগে আমাদের অক্টোবর মাসে পূজার সময়, তার মানে ঠান্ডা লাগছে কেন, ফিরে আসছে মানে। আর গরমটা একেবারে থেমে যায় কি, একেবারে থেমে যায় না, ফ্যান চালাতে হয়। তার মানে সেই সময়তেও কিছু কিছু আগমন, মৌসুমের আগমন হালকা করে চলছে, মানে স্থলভাগে নিম্নচাপ তৈরি হচ্ছে, সমুদ্র বায়ু ঢুকছে হালকা করে, সমুদ্র থেকে জল নিয়ে, জলীয় বাষ্প নিয়ে ঢুকছে কিন্তু অক্টোবর মাসে। গরমটা আছে না, ফ্যান চালাচ্ছি তো। আর এদিকে মৌসুমী বায়ু শুরু হয়ে গেছে প্রত্যাগমন, কারণ সূর্য চলে গেছে নিচ দিকে, সে যে ফিরে আসছে শীতল শুষ্ক হয়ে। তা শীতল শুষ্ক মৌসুমী বায়ুর সাথে অপেক্ষাকৃত উষ্ণ এবং আর্দ্র স্থলবায়ুর একটা সংঘর্ষ থাকে উপকূলাঞ্চলে। দুটো ভিন্নধর্মী বায়ু যখন বিপরীতমুখীভাবে প্রবাহিত হবে না, তখন একটা ঘূর্ণবাদ সৃষ্টি হয়, কিছুটা মধ্য অক্ষাংশে ঘূর্ণবাদের মতোই। মানে দুটো ভিন্নধর্মী বায়ু মুখোমুখি এলেই একটা ঘূর্ণবাদের মতন পরিবেশ তৈরি হবে। ভিন্নধর্মী বায়ু বিপরীত মুখে, মানে একটা ঘূর্ণবাদ সৃষ্টি হবে, বুঝলে। এই সেই ঘূর্ণবাদ যদি বৃষ্টি কিন্তু আশ্বিনের ঝড়ের ক্ষেত্রে হয়, আশ্বিন মাসে হয়, তার জন্য আশ্বিনের ঝড় বলে ওটাকে। তাহলে ওটা তো প্রত্যাবর্তনকালেই হয়, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু দ্বারাই তো হয়। তার জন্যে বলছে প্রত্যাবর্তনকালে ঘূর্ণবাদ যদি বৃষ্টি ঘটায়, আর আগমনকালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। আগমন করে দক্ষিণ পশ্চিম দিক থেকে আরব সাগরে, বঙ্গোপসাগরের সঙ্গে ভাগ হয়ে, আর প্রত্যাবর্তন করে উত্তর পূর্ব দিক থেকে। আগমন করে জুন জুলাই মাসে, প্রত্যাবর্তন করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে, বা গ্রীষ্মকালে আগমন, শীতকালে প্রত্যাগমন। আগমনকারী বায়ু উষ্ণ আর্দ্র, প্রত্যাবর্তনকারী বায়ু শীতল শুষ্ক। আগমনের সময় পূবালি জেট সাহায্য করে, প্রত্যাগমনের সময় উপক্রান্তে পশ্চিমী জেট প্রবাহিত হয় বা সাহায্য করে। আগমনকারী বায়ু ব্যাপক বৃষ্টিপাত ঘটায়, প্রত্যাবর্তনকারী বায়ু প্রত্যাবর্তনকালে কম বৃষ্টিপাত হয়। তাহলে আমার মনে হয় মৌসুমী বায়ু সম্বন্ধে জেনে গেলে, এরপরে রয়েছে নিকাশি বায়ু। নিকাশি বায়ু এবার দেখো, নিকাশি বায়ু হচ্ছে ক্যাটাবেটিক, অ্যানাবেটিক। ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু, এটাকে নিকাশি বায়ু বলতে পারি। যেমন সূর্য পড়ছে, সূর্য কিরণ পড়ছে এখানটায়, এইখানটায় লো প্রেসার হবে, এখানে অপেক্ষিত হাই প্রেসার আছে। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস যাবে, কিন্তু অ্যানাবেটিক দিনের বেলা। এবার রাত্রিবেলা করছি না, এটা মুছবো না, এটা থাক। এবার রাত্রিবেলা করছি, আকাশে চাঁদ তারা, রাত্রিবেলা করছি। বিরাট ঠান্ডা হয়ে গেছে এখানটা, বিরাট ঠান্ডা, শীতল ভারী বাতাস এখানে কি হচ্ছে, নেমে আসবে। এত ঠান্ডা হয়ে গেছে না, সে তখন ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তি টানে নেমে এসে এখানে জমা হয়ে যাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি টানে উপরের অংশ বিরাট শীতল হয়ে যায়, যে গরম হয়ে আগে সে ঠান্ডা হয়ে আগে, বিরাট ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা বাতাস ভারী হয়ে মাধ্যাকর্ষণ শক্তি টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে নেমে আসে, মানে ক্যাটাবেটিক। রাত্রিবেলায় যখন এখানে নেমে আসে, তখন এই জায়গায় অপেক্ষিত উষ্ণ বাতাসটা, সে তো আর এখানে থাকতে পারছে না, তখন সে না এখানে উঠে যায়, এই জায়গাটা স্থান পাচ্ছে। কি না কি ঠিক না এখানে রে, না আমাকে একটা বায়ু এসে আমাকে উপর দিকে তুলে দিল, কে বলছে না, এই উষ্ণ বাতাসটা বলছে।
ইকুতে ছিল না উপত্যকা অঞ্চলে জমা ছিল? সে বলছে আমাকে একজন এসে নিচে উপর দিয়ে ফেলে তুলে দিল। তুমি কে? না আমি এক ধরনের উষ্ণবায়ু, উপত্যকায় ছিলাম। তুমি কেন এখন এখানে? না একটা ঢাল বরাবর নেমে এলো বিরাট ঠান্ডা বাতাস, সে নিচে আমার জায়গাটা দখল করে দিল, তাই আমি উপরে। তাহলে এখান থেকে যখন উষ্ণতা বাড়বে এই নিচু থেকে উঁচুর দিকে, তখন উষ্ণতা বাড়বে না কমবে? এখান থেকে উপর দিকে মাপা উষ্ণতা বাড়বে না কমবে? ঠান্ডা বাতাস নিচে, গরম বাতাস উপরে, উষ্ণতা বাড়বে না কমবে? উপর দিকে যত উপর দিকে যাওয়া যায় উষ্ণতা কী হবে? ততই বাড়বে, মানে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হবে। তাহলে মানে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? উষ্ণতা স্বাভাবিক হ্রাস যেটা জানি যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে 6.4 সেন্টিগ্রেড তাপমাত্রা কমে। যদি না কমে উষ্ণতা যদি উচ্চতা বাড়লে উষ্ণতা যদি বাড়ে, তখন সেই ধরনের ঘটনাটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। তাহলে এই ধরনের ঘটনা বৈপরীত্য উত্তাপ ঘটাচ্ছে কে? বায়ু। কোন বায়ু? ক্যাটাবেটিক। কখন বয়ে? রাত্রিবেলায়। নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? নিম্নমুখী। বৈপরীত্য উত্তাপ সৃষ্টি করে, উপত্যকায় জমা হয়, রাত্রিবেলায় বয়ে আসে। দিনের বেলায় এবারে যাচ্ছে এনাবেটিক। এনাবেটিক মানে উপর দিকে ওঠে পর্বতের ঢাল বরাবর, দিনের বেলায় বয়ে। হয়েছে? মাধ্যাকর্ষণের বিপরীতে উঠতে থাকে, গতিবেগ কম থাকে। আর মাধ্যাকর্ষণের অনুকূলে নামতে থাকে, তো এটা গতিবেগ বেশি থাকবে, এটা গতিবেগ কম থাকবে। তাহলে ক্যাটাবেটিকের সাথে এনাবেটিক একটা পার্থক্য করতে পারছো, এবং ক্যাটাবেটিক এনাবেটিক কখন বয়া বুঝতে পারছো, এবং এই সম্পর্কে ধারণা পাচ্ছ। আর এই দুটো বায়ুকে বলা হচ্ছে নিকাশি বায়ু, ক্যাটাবেটিক বায়ু আর এনাবেটিক বায়ু। বুঝতে পারলে? তাহলে স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, নিকাশি বায়ু, সাময়িক বায়ু বুঝে গেলাম আমরা। নেক্সট আলোচনাতে, নেক্সট ভিডিওতে আমরা আরও বাকি যে দুটো আছে সেটা আলোচনা করে আবার পাঠাবো। এখন আপাতত এটা পর্যন্ত থাক। ভালোভাবে পড়ো, ভালোভাবে বুঝো।